বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। 3 দিনের সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 1 ঘণ্টা চলে বৈঠক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ অন্যান্য কৃষিখাত ও আইটি সেক্টরে অনুরোধ জানান বিনিয়োগের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দুই দেশ কাজ করতে চাই বলেও তথ্য দেন মার্কিন এই বিশেষ দূত। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্পর্ক পরবর্তী স্তরে আরও উন্নতি করতে চায়। বিশেষ বৈঠকে বাংলাদেশে আশ্রয় দেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। যারা আয়না ঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের পর এমন হুঁশিয়ারি জানান চিফ প্রসিকিউটর। শনিবার বেলা 11টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতি এই বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও সাথে ছিলেন। র্যাব 1-এর এই গোপন কক্ষগুলোর নাম ডেথ সেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাবি, র্যাব 1 কার্যালয় জুড়ে ছোট বড় মিলিয়ে রয়েছে 22টি গোপন বন্দিশালা। এসব কক্ষেই আটকে রেখে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। গুমের মামলায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে শনিবার সেগুলো পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। পরে সাংবাদিকদের সেলগুলো ঘুরে দেখান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, এসব অমানবিক ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার হবে, ছাড় পাবে না আলামত নষ্টকারীরাও। তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। পরিদর্শনে আসা আসামি পক্ষের দাবি, সাক্ষীদের বর্ণনার সাথে মিল নেই এসব টিএফআই সেলের। 24 ঘন্টার মধ্যে যদি কাউকে চালান দিতে ব্যর্থ হয়, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেটা র্যাব হোক, সেটা অন্য বাহিনীর সদস্য হোক, সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, আগে সেখানে বিচার করে তারপরে দেখতে হবে যে এটা আইসিটিতে পড়ে কিনা, আদৌ আইসিটিতে পড়ে কিনা। এটা একটা বড় প্রশ্ন আপনাদের সামনে রেখে যাচ্ছি। আমরা হিউম্যান রাইটস ভঙ্গ করেছি, এরকম কোনো আলামত এই পর্যন্ত ওনারা আনতে পারেন নাই। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির বিচার চলছে। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। 24-এর 1 আগস্ট, তবে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও যেন শেষ হয়নি জুলাই। তাই তাদের ভাষায় এটি ছিল 32শে জুলাই। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নেমে আসেন রাজপথে। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশেই। ক্রমবর্ধমান গণবিক্ষোভে তীব্র চাপে পড়ে তৎকালীন শেখ হাসিনা সরকার। এক পর্যায়ে আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়, কিন্তু তাতেও থামেনি আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনে গুলি ও হামলার প্রতিবাদে 1 আগস্ট তথা 32শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন আন্দোলনে সংহতি জানায় শিল্পী সমাজও। রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচিতে 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ করেন তারা।
হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই। তবে সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে আরেক দল শিল্পী রামপুরায় বিটিভি ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। এদিন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা করেন, রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে টানা কয়েকদিন হেফাজতে থাকার পর 6 সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। একই দিনে ডিবি প্রধান হারুনুর রশিদকেও প্রত্যাহার করা হয়। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তৎকালীন পররাষ্ট্র সচিব। অন্যদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত হত্যা ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন। এটা দেখে বিশ্বাস করেন না, একটু যাচাই বাছাই করেন। অস্থির পরিস্থিতিতে 10ই আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখে সরকার। রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। 18 কোটা সংস্কার আন্দোলন, 18 ইলেকশন এবং 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যে হরতাল, অবরোধ এবং নির্বাচন বর্জন কর্মসূচি ছিল, ওইখানে প্রায় আমার 26টার মতো কর্মসূচিতে অংশগ্রহণ ছিল। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়, তাদের বাকস্বাধীনতা ফেরত চায়। এর জন্যই আমরা রাজপথে সক্রিয় ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। সরকারের একের পর এক সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ এবং রাজপথে প্রতিরোধ সব মিলিয়ে সংকট শুধু শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রূপ নেয় জাতীয় রাজনৈতিক সংকটে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু মিলেছে। তবে ভেতরে বোমা রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তেজগাঁও জোনের এডিসি। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করছে। এদিকে ফার্মগেটে পাওয়া বস্তুটি বোমা নয় বলে জানিয়েছে পুলিশ। সে বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে যত্রতত্র বোমা সদৃশ বস্তু পাওয়া যাচ্ছে এবং এবার মিরপুর এবং ফার্মগেটেও মেট্রো স্টেশনের নিচে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট তো রয়েছে সেখানে, আপনি রয়েছেন সেখানে, কিছু বলেছে কিনা বোম ডিসপোজাল ইউনিট? এবং ফার্মগেটে যেই বোমা সদৃশ বস্তুটি পাওয়া গেছে সেটি বোমা নয় বলে জানিয়েছে পুলিশ। মিরপুর 10-এর সার্বিক পরিস্থিতি জানতে চাই। আপনি জানেন যে গত কয়েক মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একদম সর্বশেষ যদি বলি, গত সপ্তাহে গত 24শে জুলাই মতিঝিলে একটি বোমা পাওয়া যায়, ছাতির মতো করেছিল। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেই বোমাটি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট কিন্তু উদ্ধার করেছিল এবং সেটা সেখানেই বিস্ফোরণ ঘটিয়েছিল। আজকে আমরা দেখতে পেয়েছি একই সময় দুপুরবেলা মিরপুর 10 মেট্রো রেলের নিচে একটি ককটেল সম্পর্কিত একটি বোমা পেয়েছে, সেটা আমরা নিশ্চিত হয়েছি। তবে ফার্মগেটের যে বিষয়টি বলা হয়েছিল ব্যাগের মধ্যে বোমা পাওয়া গেছে, সেই বিষয়টি তখন নিশ্চিত করেনি, কিন্তু কিছুক্ষণ আগে ডিএমপির তেজগাঁও জোনের এডিসি তিনি নিশ্চিত করেছেন সেটি বোমা না, ব্যাগের মধ্যে কিছু কাপড় ছিল। এবং তারপর দিনই কিন্তু আমরা দেখেছিলাম মতিঝিলের এলাকায় একটি ব্যাগ থেকে বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছিল, কিন্তু যদিও সেটি বোমা ছিল না, সেটিও কাপড় চোপড় ছিল। সম্প্রতি আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গেও কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে এবং তাদের যে গোয়েন্দা নজরদারি, সেই নজরদারি না থাকায় কিন্তু আজকে আবার এরকম ঘটনা ঘটেছে। এবং গতকালকে আপনি জানেন যে আশুলিয়াতেও কিন্তু একটি টিফিন ক্যারিয়ারের বাটিতে সেখানে কিন্তু একটি বোমা পাওয়ার কথা আমরা জেনেছিলাম এবং সেটাও কিন্তু ডিসপোজাল ইউনিট কিন্তু বিস্ফোরণ করেছে। আজকে আমরা এখনও আমরা মিরপুরের যে তথ্যটি রয়েছে সেখানে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে, পাশাপাশি সিটিডিসি যে যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু ওখানে রয়েছে, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এনএসআই এবং পুলিশের ইউনিট রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে একটি ককটেল টাইপসের
বোমা তারা পেয়েছে এবং তারা সেটি নিয়ে কাজ করছে। তবে এখনও বিষয়টি তারা নিশ্চিত করেনি, সেটি আসলে কতক্ষণ নাগাদ তারা সেটা নিষ্ক্রিয় করতে পারবে। আমরা আজকে এই পরিস্থিতির পর আমরা কিন্তু অপরাধ বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে যদি মতিঝিলের ঘটনার পর সুষ্ঠু তদন্ত হতো, আসামি গ্রেপ্তার হতো, তাহলে হয়তো আজকে এমনটি নাও ঘটতে পারতো। এটা অনেকটা ভয় দেখানোর মতোই, কিন্তু যারা উগ্রবাদী সংস্থা রয়েছে তারা কিন্তু ভয় দেখানোর মতো জন্য কিন্তু এই কাজগুলো করছে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রেস ক্লাবে বিপিজে এর আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ অভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি, তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। পুষ্টির অভাবে হামসহ নানা রোগ বাড়ছে, তাই সুস্থ জাতি গড়ে তুলতে সন্তান জন্মের পর শাল দুধ খাওয়াতে মায়েদের সচেতনতায় গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু দিবস পালন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। বলেন, অল্প বয়সে বিয়ে, শিশু জন্মদান এবং বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুরা নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে। আধুনিকতার নামে দেশে সিজারিয়ানের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-টিকেটিং সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। আজকে হামেরই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। আইন রয়েছে দেশে মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন? ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ, ওটা তো মেডিসিন মেশানো হয়। ধূমপান আর বায়ু দূষণের পর ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক, যা ফুসফুসের প্রধান রোগ প্রতিরোধক কোষগুলোকে দুর্বল ও অকার্যকর করে দিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সারের রূপ দিচ্ছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, সামাজিক সচেতনতার অভাব এমন নানা কারণে বাড়ছে ফুসফুস ক্যান্সার। এমন প্রেক্ষাপটে আজ সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে 1,20,00,000 মানুষ ভুগছেন অ্যাজমায়, আর 40-21% মানুষ আক্রান্ত ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে। এছাড়া রয়েছে নিউমোনিয়া, যক্ষ্মা সহ অন্যান্য জটিলতা, যা পরে ফুসফুস ক্যান্সারের দিকে ধাবিত করে আক্রান্তকে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের পাশাপাশি বায়ু দূষণ প্রাণঘাতী হয়ে উঠছে ফুসফুসের সংক্রমণে ভোগা রোগীদের জন্য। এছাড়া খাবার আর বাতাসের মাধ্যমে শরীরে ঢুকছে প্লাস্টিক কণা, যা পৌঁছে যাচ্ছে ফুসফুসেও। মাইক্রোপ্লাস্টিক, এই মাইক্রো শব্দটাই হচ্ছে ন্যানো প্লাস্টিক। তো যদি বাতাসে আসে তখন সেটা চলে যায় সরাসরি শ্বাসনালীতে, আর যেটা মাটিতে মিশে আছে, বিভিন্নভাবে পানিতে মিশে আছে, সেটা তো আমরা খাবারের সাথে গ্রহণ করছি। ফুসফুস এমন একটা জায়গা, এখানে এই ধরনের কিছু আসলে সেখানে রিপিটেড ইনফ্ল্যামেশন হয়। এই যে রিপিটেড ইনফ্ল্যামেশনগুলো হচ্ছে, তার একটা পর্যায়ে ফাইব্রোসিস হতে পারে এবং তার থেকেও কিছু একটা অংশ এই ফুসফুসের ক্যান্সার তৈরি করার সম্ভাবনা আছে। তবে ভীতির কারণ হয়ে উঠছে তরুণদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার বেড়ে যাওয়া। এখন আমরা দেখা যাচ্ছে যে কিছু কম বয়সেও ক্যান্সার পাওয়া যাচ্ছে। তবে মাদক যেগুলি ইনহেলের সাথে রিলেটেড, যেগুলি
স্মোকিং বা টোবাকো রিলেটেড যেগুলি, এগুলি ফুসফুসের ক্যান্সারের বেশি ঝুঁকি করে। তো এগুলি যারা অল্প বয়সে এবং দীর্ঘস্থায়ী এদের থাকে তাদের এই রোগগুলি হওয়ার বেশি ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনই পারে ফুসফুসকে যে কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করতে। দীর্ঘদিন যাতে পলিউটেড এয়ারের কিছু কনস্টিটিউয়েন্ট থাকে যেগুলি কার্সিনোজেন হিসাবে কাজ করে, এটা একটা ফ্যাক্টর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অদক্ষতার অজুহাতে 17 জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের জন্যই এমন ছাঁটাই। আর এই কাজে অভিযোগের তীর কয়েকজন পরিচালকের দিকে। তবে পর্ষদ পরিচালকের দাবি, ডিএসইকে গতিশীল করতেই কর্মী বদলানোর এই উদ্যোগ। সাবেক পরিচালকরা বলছেন, পুরনোদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ না নিয়েই নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত সরকারের কর্মসংস্থান নীতির সঙ্গে সাংঘর্ষিক। 25 জুন চাকরি থেকে অব্যাহতির চিঠি পান ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী। তখন থেকেই ডিএসসিতে শুরু হয় চাকরি হারানোর আতঙ্ক। এরপর 29 জুলাই বিনা নোটিশে চাকরি চলে যায় আরও 9 জনের। জীবনের মধ্যভাগে বেকার হয়ে পড়া অনেকেই চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। কোনো প্রবলেম থাকলে সে আমাদেরকে কারেকশন করুক বা একটা দিক আমাদের কারেকশন করা। অমানবিক এবং অপমানজনক যে একটা চাকরিবিধি নিয়ম নীতি লঙ্ঘন করে অভিযোগ ছাড়া টার্মিনেশন এটা দিতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, পুরনোদের বিদায় করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা চলছে ডিএসসিতে। আমাকে আপনি টার্মিনেট করবেন, কিন্তু আমি বুঝতে পারবো না, আমি জানতে পারবো না, এটা তো হয় না। এই মুহূর্তে যদি আপনি আমাকে টার্মিনেশন লেটারটা যদি না দিয়ে আমাকে যদি একটু 20 দিতেন স্যার, এটা আমার জন্য অনেক ভালো হতো স্যার। জিএম অডিট এবং জিএম এইচআর 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে জাকিরিং বক্ত ম্যাডামকে ঘুষ দিয়ে ডিএসসি তে জয়েন করছেন নিয়োগ বাণিজ্য করার জন্য শুধুমাত্র। তাদের কাছে এখন সিরিয়ালে অনেক আছে যে আমরা চলে যাওয়ার পর তারা তাদের লোকগুলো সেট আপ করবে। চাকরি হারানো কর্মীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পর্ষদ পরিচালক। তার দাবি, প্রতিষ্ঠানের স্বার্থে কিছু কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসি। প্রয়োজনীয় জনবল কারা আছে কারা দরকার নেই, এটি একটা কনসালটেন্সির মতো কিন্তু কয়েক বছর আগে হয়েছিল। তার আলোকেই কিন্তু আইডেন্টিফাই হয়েছিল যে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী হয়তোবা আমাদের স্টক এক্সচেঞ্জ মনে করেছে যে কমাতে হবে। সেই আলোকেই এটা 3-4 বছর আগে একটা সিদ্ধান্ত। টার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু যে আইনগত প্রক্রিয়া আছে সেটাকে ব্যবস্থা কর্তৃপক্ষ ফলো করেছে এবং যতটুকু আমি জানি তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা দিয়ে গ্র্যাচুইটি, পেনশন বা যাবার সময় যতটুকু জানতে পেরেছি যে প্রায় বেতন ভাতা 6 মাসের মতো দেওয়া হয়েছে। অদক্ষতার অজুহাতে সরাসরি চাকরিচ্যুতির নিন্দা জানিয়েছেন সাবেক পরিচালকরা। তাদের মতে, দীর্ঘদিন ডিএসসিতে সেবা দেয়া কর্মীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া যেত। আনফরচুনেট, একেবারে প্যাথেটিক একটা অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিরাজ করছে। কেন এরকম সিদ্ধান্ত ওনারা নিলেন? গোল্ডেন হ্যান্ডশেক করতে পারতো, রিটায়ারমেন্ট বেনিফিটে একটা কিছু করে তাদেরকে রিজাইন করাইতে পারতো। তার জীবন শেষ করে দিল টার্মিনেশন কথাটা উল্লেখ করে। এই সকল জায়গায় যেগুলো খালি হয়েছে তাদেরকে বের করে এই সকল জায়গায় নতুন লোক আসবে এবং সেই নতুন লোক আনার যে প্রক্রিয়াটা ওনারা সম্পন্ন করছেন, এইটা একেবারে বলাই যায়। চাকরিচ্যুতরা বলছেন, অদক্ষতার অজুহাতে চাকরি কেড়ে নেওয়া হলেও কর্মীদের মান উন্নয়নে প্রশিক্ষণ বা এ জাতীয় কোনো উদ্যোগই নেয়নি ডিএসসি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে 2 ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকাল 10:30টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মৎস্য ব্যবসায়ী লুৎফর রহমান, তার বাড়ি ময়মনসিংহ জেলায়। নিহত অপর 3 জনের নাম জানা যায়নি। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ট্রাক নিয়ে মৎস্য ব্যবসায়ীরা নওগাঁ এসেছিলেন। সকালে ময়মনসিংহ ফেরার পথে বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া এলাকার সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নওগাঁগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে মৎস্য ব্যবসায়ী লুৎফর রহমান সহ ট্রাকে থাকা তার সহযোগী এবং চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনা কবলিত অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার পর বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফরিদপুরে এবছর মরিচের ভালো ফলন হলেও নষ্ট হয়েছে বৃষ্টিতে। অধিকাংশ মাঠের মরিচ গাছ পচে ও মরে যাওয়ায় দিশেহারা চাষিরা। ক্ষতি পুষিয়ে উঠতে চান সরকারি সহায়তা। এবছর মধুখালী উপজেলায় 2,500-এর বেশি হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 26,000 মেট্রিক টন। তবে ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আছে শঙ্কা।
ফরিদপুরের মধুখালী উপজেলার ফসলের মাঠে কিছুদিন আগেও ছিল সবুজের সমারোহ, কিন্তু অনেক জায়গায় বৈরী আবহাওয়ায় নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। উপজেলায় নানা কৃষি পণ্য উৎপাদিত হলেও মৌসুমী মরিচ অন্যতম। গ্রীষ্ম ও বর্ষায় মরিচের দাম ভালো মেলায় ঝুঁকি থাকলেও মরিচের চাষ করে থাকেন এখানকার চাষিরা। রায়পুর, জাহাপুর, মেকচামি, দুমাইন ইউনিয়নে মরিচের আবাদ বেশি হয়। এবার ভালো ফলন হলেও বৃষ্টিতে নষ্ট হয়েছে ক্ষেত, এতে লোকসানের মুখে চাষিরা। দাবি সরকারি সহায়তার। অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা প্রচুর মরিচ নিতাম বস্তায় বস্তায়, মন কেমন এখন কেজি কেজি নিবার পারতেছি না। ঘন বৃষ্টির কারণে বেশিরভাগ নিচের জমির ফসল সব মারা গেছে। আমরা সরকারের কাছে আবেদন করতে, যারা কৃষিকাজে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিলে যাতে কৃষক বাঁচতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে, সবাইকে সহায়তা দেয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রায় শতভাগ মরিচ গাছ মারা গিয়েছে, ফলে কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষীদের দিয়েছি। গত বছর মধুখালীতে এ সময়ে 2700 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছিল প্রায় 26,000 মেট্রিক টন মরিচ। এবার 2700 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 26,000 মেট্রিক টন। বৃষ্টিতে ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালোভাবে চলবে, তাদেরকে কোনোদিনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানের নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। অবকাঠামো হামলা চালাতে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতির কথা বলছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য। চলছে হামলা পাল্টা হামলা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অনেকটাই টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ হামলার বার্তা দেন তিনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। প্রয়োজন হলে আমরা আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাব। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তারা আলোচনা নিয়ে গড়িমসি করছে। গত কয়েক মাসের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। এখন আমাদের জয় ছিনিয়ে নেয়ার পালা। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানায় তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে জবাব দিতে প্রস্তুত তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের কঠোর অবস্থান, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। স্থানীয় সময় শুক্রবার সংস্থাটি মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছে, এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ, খরা ও ভয়াবহ বন্যার আশঙ্কা বাড়বে। আফ্রিকা, ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে। তিনি আরও বলেন, এল নিনোর প্রভাব ইতোমধ্যে জলবায়ু সংকটে থাকা পৃথিবীতে আরও চাপ তৈরি করছে। তিনি নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধ করে দ্রুত জলবায়ু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। WMO বলছে, শুধু পূর্বাভাস দিলেই দুর্যোগ ঠেকানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় সরকার ও মানবিক সংস্থাগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে। 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেল বাংলাদেশ। কঠিন এই সফরে টাইগারদের সামনে যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি নিজেদের প্রমাণেরও সুযোগ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়ল টাইগারদের প্রথম বহর, যেখানে মুশফিক সহ ছিলেন 5 ক্রিকেটার। সঙ্গে ছিলেন হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। লাল বলের বড় পরীক্ষার ডাক, সেই পরীক্ষায় অংশ নিতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিল বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছেড়েছেন টাইগারের প্রথম বহর। দ্বিতীয় বহর যাবে 2 আগস্ট।
প্রথম দফার ফ্লাইটে দেশ ছেড়েছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে রয়েছেন টিম ম্যানেজার নাফিজ ইকবাল, প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ। বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ দ্বিতীয় বহরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সফরের আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে পুরো সিরিজে নেই পেসার নাহিদ রানা ও উইকেট কিপার ব্যাটার লিটন দাস। এছাড়া চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার শরীফুল ইসলামও। তবে বাস্তবতা মেনেই ভালো ক্রিকেট খেলার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূল লড়াইয়ের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13ই আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে 21 আগস্ট থেকে ম্যাকাইজের গ্রেট ব্যারিয়ার রিজ অ্যারেনায়। 2003 সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। কঠিন কন্ডিশন আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই সফর টাইগারদের জন্য বড় পরীক্ষা হলেও 2 দশকের বেশি সময় পর লাল বলের এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার দারুণ এক সুযোগও। মাহমুদুল হাসান হামিম, ডিভিসি নিউজ, ঢাকা। তোপের মুখে পড়ে অবশেষে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। উয়েফা, কনকাকাফ ও এএফসির বয়কটের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল বিশ্বকে এক সুতোয় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফিফা প্রধান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিছু হটলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলকে কর্পোরেট বেনিয়াদের বাণিজ্যিক অংশীদারিত্বে রূপ দেওয়ার যে বিতর্কিত প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন তা পুরোপুরি বাতিল ঘোষণা করেছেন ফিফা প্রধান। ইনফান্তিনো নিজেই স্বীকার করেছেন এই প্রজেক্ট ফুটবলের ভেতর চরম বিভাজন তৈরি করছিল, যা কোনোভাবেই কাম্য নয়। তাই আপাতত ফাইলবন্দি হচ্ছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। বিশ্ব ফুটবল দেখল নজিরবিহীন ঐক্য ও প্রতিরোধ। ইনফান্তিনোর এই বাণিজ্যিক লোভের বিরুদ্ধে শুরুতেই যুদ্ধ ঘোষণা করে ইউরোপীয় ফুটবলের অভিভাবক ইউএফা। সাফ জানিয়ে দেয় এই পরিকল্পনা এগোলে বিশ্বকাপই বয়কট করবে ইউরোপের 55টি দেশ। এরপর তাদের সাথে যোগ দেয় উত্তর আমেরিকার কনকাকাফ এবং এশিয়ার এএফসি। 136টি দেশ যখন একজোট হয়ে বিপক্ষে দাঁড়ায়, তখন জিয়ান্নি ইনফান্তিনোর কোটি কোটি ডলারের তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ে। 211টি সদস্য দেশকে $40 মিলিয়ন লোভ দেখিয়েও লাভ হয়নি। খোদ ফিফার অন্দরমহলে শুরু হয় বিদ্রোহ। ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করে স্পষ্ট জানান, এটি ছিল ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার মতো একটি জঘন্য চুক্তি। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহাম তো সরাসরি বলে দিয়েছিলেন ইনফান্তিনো ফিফা চালানোর জন্য সম্পূর্ণ অনুপযুক্ত একজন ব্যক্তি। বাণিজ্যিক এই মহাবিপর্যয়ের পর 56 বছর বয়সী এই সুইস কর্তার ভবিষ্যৎ এখন খাদের কিনারায়। আগামী মার্চ মাসে বসছে ফিফা কংগ্রেস, যেখানে চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার জন্য লড়বেন ইনফান্তিনো। কিন্তু যে এশিয়া, ইউরোপ আর আমেরিকার ওপর ভর করে তিনি বৈতরণী পার হতে চেয়েছিলেন, তারাই এখন তার ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়েছে। নিজের প্রশাসনের ভিতরে ক্ষোভ, বিশ্বস্ত উপদেষ্টার পদত্যাগ আর ফুটবল বিশ্বের এই চরম প্রত্যাখ্যান, সব মিলিয়ে ইনফান্তিনোর সামনের নির্বাচন এখন মারাত্মক হুমকির মুখে। মসনদ বাঁচানোর এই মরণপণ লড়াইয়ে ইনফান্তিনো কি পারবেন ঘুরে দাঁড়াতে, নাকি আগামী মার্চে অবসান ঘটতে যাচ্ছে ফিফার ইনফান্তিনো যুগের? বিশ্ব ফুটবলের নজর থাকবে সেদিকেই। নাইম হামিদ, ডিবিসি নিউজ। বিশ্বকাপের ফাইনালে হারের পর প্রথম মাঠে নামতে পারেন মেসি। রবিবার মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি, যে ম্যাচে খেলতে পারেন মেসি। এর আগে মায়ামিতে দলের সাথে অনুশীলনও করতে দেখা গেছে মেসিকে। বিশ্বকাপ শেষে ছুটিতে ছিলেন লিও, খেলেননি মায়ামির হয়ে অল স্টার ম্যাচও। ছুটিতে নিজ শহর রোজারিওতে দেখা গেছে মেসিকে। মায়ামিতে ফিরে দলের সাথে যোগ দিলেও এখনও নিশ্চিত নয় তার মাঠে ফেরা। তবে রবিবার মাঠে নামলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাসেমিরোর সাথে একই দলে খেলবেন মেসি, যে জুটিকে একসাথে দেখতে মুখিয়ে আছে ফুটবল ভক্তরা। রবিবার মেজর লিগের ম্যাচ শেষে 5 আগস্ট লিগ কাপের জন্য প্রস্তুতি নেবে ইন্টার মায়ামি। নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে 1 কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, যা প্রায় 165 কোটি টাকা। একই সঙ্গে ক্লাবটির ওপর টানা 2 ট্রান্সফার উইন্ডোর জন্য খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সেটি 2027 সালের 30 জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এফএ জানায়, স্বাধীন নিয়ন্ত্রক কমিশনের তদন্তে চেলসির বিরুদ্ধে আনা 74টি অভিযোগ প্রমাণিত হয়েছে। শুরুতে 6 পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দেওয়া হলেও আপিলে সেটি বাতিল হয়। এর পরিবর্তে স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। গত সেপ্টেম্বরে ফুটবল এজেন্ট, মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ এবং খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের বিনিয়োগ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ আনে এফএ। শুনানির আগেই চেলসি
৭৪টি নিয়ম ভঙ্গের কথা স্বীকার করে। এফএ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।